চাঁদ আজ মেঘের আড়াল থেকে লুকোচুরি খেলতে ব্যস্ত। মেঘ সরে যেতেই সে তার সোনালি আলো দিয়ে মুখরিত করে ফেলল চারপাশ। আবছা আলোয় ফুটে উঠল শহরটা। কোনো নব দম্পতি হয়তো আজ চন্দ্রবিলাস করছে, আবার হয়তো কেউ নিজের বিষণ্ণ ভরা জীবনের কথা উগরে দিচ্ছে চাঁদের দিকে তাকিয়ে। রোদেলা কোন দলের? রাহুল রোদেলাকে ছাদে নিয়ে আসে চন্দ্রবিলাস করবে বলে। রোদেলা আসলেও তার মন অন্যদিকে পড়ে রয়েছে। রাহুলের সাথে বিয়ে ঠিক হয়েছে তার। আহনাফ আর কুহুরও ওইদিন আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। তার ভাগ্য এতটা নির্মম না হলেও তো পারত। বাহিরে যত বলুক, সে আহনাফের প্রতি তার ফিলিংস শুধু ভালোলাগা ছিল, আসল কথা তো সে জানে। আহনাফ ভাইকে যে সে ঠিক কতটা ভালোবাসে। আর কোনোদিন কি কাউকে সে এভাবে ভালোবাসতে পারবে? হয়তো না। ওইদিন সে বিয়ে করবে না, কিন্তু প্রিয় মানুষকে অন্যের হতে দেখবে। অদ্ভুত এক যন্ত্রণায় বুকের ভেতরটা বিষিয়ে উঠল তার। রাহুল বলল, আগে কখনো এভাবে চাঁদ দেখা হয়নি আমার। আজ তুমি আছো বিধায় হঠাৎ ইচ্ছা করল। ভালোই লাগছে তাই না? রাহুল পাশে বসা রোদেলার দিকে তাকালো কথাটা বলে। রোদেলাকে অন্যমনস্ক দেখে কপাল কুঁচকাল সে। তার পাশে বসে অন্য কাউকে ভাবছে। ব্যাপারটা মানতে পারল না ঠিক সে। রোদেলার বাহুতে হাত রেখে বলল, কি ভাবছ? রোদেলা চমকে উঠল। রাহুল বলল, এত গভীরভাবে কি ভাবছিলে? রোদেলা মুচকি হেসে সুন্দর একটা মিথ্যা বলল, আমাদের বিয়ের কথা ভাবছিলাম। প্রথম বিয়ে করব জীবনে, ভাবা তো লাগেই। রাহুল শব্দ করে হাসে। এরপর আচমকা রোদেলার দিকে ঝুঁকে যায়। রোদেলা চমকে পেছনে নিয়ে মাথা। দোলনার শেষ মাথায় চেপে বসে। রাহুল ওর চোখের দিকে তাকিয়ে বলল, আরও বিয়ে করার ইচ্ছা আছে বুঝি? যদি ভালো, ওখানেই থেমে যাও বেবি গার্ল। রাহুল, তোমার একমাত্র মনের অধিকারী হবে। বুঝছ? রোদেলার মনে একটা গান ভেসে এলো তখন, তুই পাগল তোর মনো পাগল। আরেহ তুই পাগল তোর মনো পাগল। জোরপূর্বক হেসে বলল, জি আচ্ছা। রাহুল সোজা হয়ে বসল। রোদেলা হঠাৎ বলে উঠল, আপনি আগে কখনো প্রেম করেছেন? রাহুল একটু থমকায়। মিথ্যা বলবে? সত্য বললে তো রোদেলার ভালো লাগবে না। কি একটা ভেবে সে বলল, একজন ছিল। রোদেলা চমকে গেল। সে তো ভেবেছিল না বলবে। কুহুর কথা কি বলে দিবে সে? রোদেলা বলল, সে কোথায় এখন? রাহুল মলিন হেসে বলল, নেই, অনেক দূরে চলে গেছে। রোদেলা মুখ কুচকায়। মরে গেছে নাকি? রাহুল কথাটা শোনামাত্র ওর দিকে তাকায়। রোদেলা একটু ভরকায়। মানে, ওভাবে বলতে চাইনি। মরে গেছে। কি? রাহুল আকাশের পানে তাকিয়ে নিজের অভিনয় শুরু করে দিল। তার সাথে অনলাইনে পরিচয় আমার। মিট করবে বলে বায়না ধরল। আমি দেশে এসেছিলাম, তবে দেখা আর হয়নি। আসার সময় একটা গাড়ি অ্যাক্সিডেন্টে সে। চোখ বুজে ফেলল রাহুল। রোদেলা মুখ কুচকে তাকিয়ে। ডিরেক্ট মেরাই দিল। স্লাকি যা দ। বাধ্য হয়ে সেও অভিনয় শুরু করল। ওড়নাটা মুখে চেপে কাদার ভান করে বলে উঠল, এত কষ্ট আপনার জীবনে, আমি এবার ছ্যাঁকা দিয়ে সেই কষ্ট আরও বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। রাহুল চমকে বলল, হোয়াট? রোদেলা মেকি হেসে বলল, বললাম আমার ভালোবাসা দিয়ে সব কষ্ট কমিয়ে দিব। ওহ! রাহুল ভাঙা ভাঙা স্বরে বলে উঠল, জীবনে কখনো ভাবিনি যে তাকে ছাড়াও আমাকে একদিন থাকতে হবে। জীবন নিয়ে আবার যে ভাবতে পারবো এটাও কোনোদিন ভাবিনি। তোমাকে দেখে বাধ্য হলাম ভাবতে। রোদেলা বড্ড অবাক হল। রাহুলের অভিনয় কেউ ধরতে পারবে না। রোদেলা সিউর সে যদি রাহুলের ব্যাপারে সবটা না জানত তাহলে সেও তার এই কান্নার ফাঁদে পা দিত। মনে মনে সে বলল, পুরুষ কি সুন্দর অভিনয় করে রে। অভিনয়ের জন্য পুরুষ সেরা রে। সে তাও রাহুলের কাঁধে হাত দিয়ে তাকে সান্ত্বনার গীত শোনাল। পুরনো একটা গোডাউন। বাহির থেকে দেখে মনে হবে এ যেন কতকাল ধরে বন্ধ পড়ে রয়েছে। গোডাউনটা মেইন রোড থেকে অনেকটা ভেতরে। পেছনে রয়েছে পুরনো এক কবরস্থান। দিনের বেলায়ও খুব কম লোকের দেখা পাওয়া যায় এখানে। রাতে তো প্রশ্নই আসে না। এই ভুতুরে রাস্তায় এক কোণে গাড়ি পার্ক করে নেমে এলো এক যুবক। পরনে একটা হুডি আর মাস্ক। গোডাউনের সামনে গিয়ে দাঁড়ালো সে। পকেট থেকে চাবি বের করে তালা খুলল। তালাটাতেও মরিচা ধরা। সে দুটো টোকা দিল। ভেতর থেকে শব্দ শোনা গেল। ধীরে ধীরে খুলে গেল দরজাটা। যুবকের হয়তো ঠোঁটের কোণ বেঁকে গেল। ভেতরে ধুলোয় ভরপুর। বোঝাই যাচ্ছে অনেক বছর ধরে বন্ধ এটা। চারদিক কিছু কার্টুন পড়ে রয়েছে। সেগুলোতেও ধুলো জমা। সেই সামনে এগিয়ে গেল। ডান দিকের দরজাটার তালা খুলল সে। নিভু নিভু আলো জ্বলছে। যুবকটা আরেকটা দরজার সামনে এসে দাঁড়ায়।
তালা খোলাই এটার। সে দরজা খুলল। ক্যাচক্যাচ করে শব্দ হল। নিস্তব্ধতায় মোড়া পরিবেশটাতে এটা যেন এক অজানা আতঙ্ক ছড়িয়ে দিল। নিচের দিকে যাওয়ার জন্য একটা সিঁড়ি রয়েছে এখানে। সে সিঁড়িতে পা ফেলে নিচের দিকে যেতে লাগল। গোঙানির শব্দ শোনাচ্ছে কারোর। সেই নিচে নেমে দাঁড়াল। এ যেন ভিতর দিয়ে ফিটফাট বাহির দিয়ে সদরঘাট। এখানে চারদিক আলোয় ঝলমল করছে। মেঝেতে রক্তের দাগ। মাঝে একটা চেয়ারে একটা লোককে বেঁধে রাখা হয়েছে। তার মুখ বাঁধা। গায়ে শুধু ছোট প্যান্ট বাদে আর কিছু নেই। গায়ে মারের দাগ বসে গেছে। তাকে এখনও একজন মেরাই চলেছে। তবে থামল এবার যুবকটাকে দেখে। হোয়াটসঅ্যাপ ব্রো, বউয়ের আঁচল ছেড়ে বের হলি ফাইনালি? আদিতের কথায় কিঞ্চিত হাসল সে। হুডি আর মাস্কটা খুলে ফেলল। এই গরমে হুডি পরে কোন ছাগলে? আলোয় ভেসে উঠল আহনাফের মুখ। রাফি রডটা ফেলে দিল। জোরে শব্দ হলো এতে। আদিত বলে উঠল, ভাই তুমি একটু ঠান্ডা হও। এমন শব্দ করলে আমার আত্মা কেঁপে ওঠে। পাশে বসা আরিফ বলল, লা স্বীকার করলেই কিন্তু আর মার খায় না। সৎ অপরাধী। দেখেছিস জীবনে এমন? রাফি জোরে জোরে শ্বাস নিচ্ছে। আহনাফ বলে উঠল, এখনও বলেনি? না। রাফি শুধু এতটুকুই বলল। আহনাফ তাকায় লোকটার পানে। মধ্যবয়স্ক এক লোক। দেখে মনে হবে সাধাসিধে। ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তার বাবা কত ভরসা করত এই লোকটাকে। আর সে তার কি নিষ্ঠুর প্রতিদান দিল। আহনাফ এতদিন জানত এই লোক মৃত। তাদের ড্রাইভার ছিল ইনি, মালেক বোরহান। তার মায়ের অ্যাক্সিডেন্টের দিন এই লোক গাড়ি ড্রাইভ করছিল। বিশ্বস্ত একজন লোক ছিলেন। অথচ ইচ্ছা করে গাড়িটা খাদের দিকে নিয়ে গিয়েছিল এই লোক। আর নিজে লাফ দিয়ে বেরিয়ে গিয়েছিল। এটা আহনাফ জানত না। সবাই জানে বোরহান মৃত। এনার জন্য তার মা আজ বেঁচে নেই। আহনাফের কথাটা মাথায় আসতেই রাগ চেপে বসে মস্তিষ্কে। গরম ফুটন্ত পানি নিয়ে আয় রাফি। এর জ্ঞান ফেরাতে হবে। রাফি কথামতো চলে গেল। নিচ থেকে একজন গার্ডকে বলে দিল সে। কিছুক্ষণের মাঝেই হাজির হলো গরম পানি নিয়ে। আহনাফ ইশারা করতেই লোকটার মুখে ছুঁড়ে মারল সে। ধরফরিয়ে উঠল বোরহান। গায়ের কাটা দাগগুলো যেন তাজা হয়ে উঠল। জলে খারখার হয়ে যাচ্ছে পুরো শরীর। চেঁচানোর চেষ্টা করেও পারছে না। তার মুখ বাঁধা। আহনাফ মুখের বাঁধন খুলে দিতে বলল। খুলে দিতেই লোকটা চিৎকার করে উঠে যন্ত্রণায়। আহনাফ কুটিল হেসে বলে, এতেই এত চেঁচাচ্ছিস? আমার মা তো জ্বলন্ত আগুনে পুড়েছিল। তার জ্বালা ঠিক কতটুকু হয়েছিল তাহলে? বোরহান চোখ মেলে তাকায়। এত বছর পরে আহনাফকে সে চিনতে পারল না। সেই কোন ছোটকালে দেখেছিল, এখন কি আর সেসব মনে আছে? আহনাফের মা শব্দটা শুনে হয়তো চিনল সে। তাকে ঠিক মতো চিনিয়ে দিতে আহনাফ বলল, চিনতে পেরেছিস আমাকে? আহনাফ শাহরিয়ার আমি। আহান শাহরিয়ারের বড় ছেলে। আহনাফ শাহরিয়ার। বোরহান ভয়ে শুকনো ঢোক গিলল। আমারে ছাইরা দিন। আমি। আহনাফ বলে উঠল, তুই আমার বউ নাকি যে জড়িয়ে ধরে রাখব? তোকে কি এই কাজটা করতে বলেছিল সেটা বল। তাহলেই তো মুক্তি তোর। আমাকে কেউ বলেনি। আহনাফ দুই দিকে ঘাড় বাঁকাল। আদিত আর আরিফ চেয়ারে বসে সিগারেট টানছে। আদিত একটা গালি দিয়ে বলল, এ দেখি মাইয়া মাইনসের থেকে তেরা। ভাই তুই পুরুষ তো? আরিফ কিঞ্চিত হেসে বলল, খুলে দেখলেই তো হয়। রাফি বলল, ভিডিও করে ভাইরাল করে দিব একদম। আহনাফ হাত উঁচু করে ওদের থামিয়ে দিল। দেখুন চাচা, হয় বলুন, তা না হলে মাইরা ফেলবেন। মাইরা ফেলেন। আহনাফ হেসে বলে উঠল, আপনার ছেলে দুটো গ্যারেজে কাজ করে না? বিয়েও তো করেছে। আর আপনার বউ তো। লোকটা এবার ভয় পেল। সে কেঁদে বলে উঠল, ওদের কিছু কইরেন না। ওদের কিছু হইলে আমি বাঁচুম না। তাহলে বলকে করতে বলেছিল এসব? লোকটা থামে। এরপর বলে, আপনারে কইলেও আমার পরিবার শেষ হইয়া যাইব। ওরা মাইরা ফালাইব। কিছু হবে না, আমি কথা দিচ্ছি। বোরহান একটা শুকনো ঢোক গিলে। আহনাফ বিরক্ত হয় এনার নীরবতায়। সে চেঁচিয়ে বলল, এক্ষুনি এর পরিবারের সবাইকে শেষ করে ফেলবি। লোক পাঠা দ্রুত। ছোট ছেলের ঘরে একটা বাচ্চা হয়েছে না, ওটাকেও মারবি? বোরহান এবার বলে উঠল, না। আমি বলছি আমাকে এই কাজটা করতে। বোরহান এবার গোড়গোড় করে একের পর এক সব বলতে থাকে। আহনাফ সবটা শুনে হতভম্ব হয়ে গেল। সাখাওয়াত আলম না তার মানে? সে ভুল জানত এতদিন। তবে বোরহানের কথা তার বিশ্বাস হচ্ছে না। সত্য বলছিস? আমার বউয়ের কসম। আদিত বলে উঠল,
ওরে শালা, মানে গেলে বউ যাক তুমি থাকো তাই তো? না সাহেব, এটা সত্য। আচ্ছা, আমার কসম, আরিফ বলে উঠল। কসম কাটবেন না, এটা পাপ। বোরহান কি বলবে বুঝল না। এরা বলে কসম কাটা পাপ, তাহলে মানুষ খুন কি পুণ্যের কাজ? প্রশ্নটা ভেতরেই চেপে রাখলেন তিনি। আমারে এইবার ছাইরা দেন সাহেব। আহনাফ তাকালো তার মানে। এদিকে অপরাধীর নাম শুনে সবাই হা হয়ে গেছে। ইহা কিভাবে সম্ভব? আহনাফ হাসল, জোরে জোরে হাসতে লাগল। সবাই চমকে যায়। রাফি গালে হাত ঠেকিয়ে বসে রয়েছে অনুভূতিহীনভাবে। আহনাফ হাসির মাঝেই বোরহানের মাথায় গুলি করে দিল। লোকটা হা করেছিল কিছু বলার জন্য, তবে বলা আর হল না। হা থেকেই তার প্রাণপাখি উড়াল দিল। আদিত অপর হাতের আপেলটা বোরহানের মুখের ভেতর দিয়ে দিল। এরপর ফোন বের করে বলল, চিজ কাকু, মরা মানুষ আবার চিজ। আহনাফ বলে উঠল, এর ব্যবস্থা কর তোরা, আমার মাথা ঘুরছে। সে কি রে, উইদিন না বিয়ে করলি? এর মধ্যেই সব হয়ে গেল। আদিতের কথা শুনে আহনাফ ওর পিঠে ধরাম করে গিল বসিয়ে দিল। আহনাফ গায়ের রক্ত মুছতে মুছতে বলল, আমি বাসায় যাচ্ছি। তিলোত্তমা একা বাসায়? রাফি, এমনভাবে পড়ে আছিস কেন? জানা ছিল এদের মাঝেই কেউ হবে। এত অবাক হওয়ার তো কিছু নেই। এর অবস্থা কর একটা। আমি দেখছি মেইন কালপ্রিটকে। রাফি মাথা নাড়াল। আহনাফ হুডি মাস্ক করে আবার বেরিয়ে পড়ল। পেছনে রেখে গেল কালো জগৎটাকে। আহনাফ কি করছেন? দরজাটা খুলুন না। কুহু দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল কথাটা। ঘড়ির কাঁটায় 10টা বাজে। আহনাফ দরজার ওপাশ থেকে বলল, আর 5 মিনিট। কুহু ফোঁস করে শ্বাস ছেড়ে বিছানায় বসল। 1 ঘণ্টা হল আহনাফ কুহুর কক্ষের দরজা বন্ধ করে রেখেছে। কি জানি কি করছে। কুহু বিছানায় বসল, পরনে এখনও সেই শাড়িটা। কুহু ফোনটা হাতে নিয়ে ফেসবুকে গেল। রোদেলা কি যেন একটা স্টোরি দিয়েছে। কুহু সাথে সাথে সেটা দেখতে ক্লিক করল। উপরে চাঁদের ছবি আর নিচে রাহুলের বাহু জড়িয়ে ধরা ছবি দিয়েছে। ক্যাপশন দিয়েছে, সবার চাঁদ আর আমার চাঁদ। কুহুর আগে এবার ঠিক করে যে ওকে সব জানিয়ে দিবে। এভাবে আর কত? এই শয়তানটার সাথে বিয়ে হলে ওর জীবন শেষ। আর এক আহনাফ, বিয়ে নিয়ে কি তারা তার? এই মাসের 20 তারিখ সে বিয়ে করবে। কোথায় ওদের বিয়েটা আটকাবে তা না? কুহুর হঠাৎ কিছু একটা মনে পড়ে। এই মাসের 20 তারিখ না রেনানের জন্মদিন? নাকি অন্যদিন? কুহু ভুলে গেল নাকি? না, 20 তারিখ তো। কেউ তো কিছু বলল না এই ব্যাপারে। কুহুর ভাবনার মাঝেই দরজা খোলার শব্দ হল। আহনাফ এগিয়ে এলো। ঠোঁটে মুচকি হাসি খেলা করছে তার। পরনে কালো রঙের টি শার্ট আর প্যান্ট। কুহু মুগ্ধ হয়ে যায়। এই ছেলেটা এত সুন্দর কেন আল্লাহ মালুম। কত ফর্সা, লম্বা, বডি মাসেল কত সুন্দর। সব দিক থেকে পারফেক্ট। ছেলে মানুষ এত ফর্সা হবে কেন? সে হবে শ্যাম বর্ণের। কুহুকে পাশে দাঁড়ালে কেমন একটা দেখা যায় না এখন। সে শ্যামলা আর আহনাফ কত ফর্সা। আহনাফ কুহুকে তাকিয়ে থাকতে দেখে বলল, ম্যাডামের কি দেখা শেষ হয়েছে? আপনি বললে কিন্তু আমি শার্ট খুলে ফেলতে পারি। ভালো করে দেখতে পারবেন তাতে। খুলব? কুহু চোখ সরিয়ে নেয়। আমতা আমতা করে বলে, আমি আপনাকে কেন দেখব? আমি তো। আহনাফ ঠোঁট কামড়ে হেসে ওর কথার মাঝপথেই বলল, আরেহ লজ্জার কি আছে? আপনার জিনিস আপনি দেখবেন না তো কে দেখবে? এত বছর ধরে কষ্ট করে বডি বানালাম যেন বউ দেখে মুগ্ধ হয়। মুগ্ধ না হলে তো কষ্ট বৃথা। ওয়েট, আমি শার্ট খুলছি। ভালো করে দেখুন। আহনাফ শার্টের বোতামে হাত দিতেই কুহু চোখ বড় বড় করে ফেলল। কোলের বালিশটা ছুঁড়ে মেরে বলল, আহনাফ স্টপ পপ। আহনাফ বালিশটা ধরে ফেলল। এরপর হো হো করে হাসতে লাগল। কুহুর দিকে এগিয়ে এলো সে। এরপর 2 হাত সামনের দিকে করে জেন্টেলম্যানের মতো করে বলল, প্লিজ ম্যাম, এই অধমের সাথে চলুন। কুহু হাসল, নামল বিছানা থেকে। ড্রয়িং রুমে আসতেই কুহু হা হয়ে গেল। কোনো কৃত্রিম আলো নেই। মোমতির আলোয় পুরো ঘর আলোকিত হয়ে উঠেছে। নিচে গোলাপির পাপড়ি। কুহুকে হা করে তাকিয়ে থাকতে দেখে আহনাফ মিটিমিটি হাসে। এরপর বলল, ক্যান্ডেল লাইট ডিনার রেডি ম্যাম। ডাইনিং টেবিলের দিকে ইশারা করল আহনাফ। কুহু কি বলবে বুঝতে পারল না। স্বপ্ন দেখেছে বলেই তা পূরণ করতে হবে। আল্লাহ এমন একজনকে তার জীবনে পাঠাবে এটা সে কোনোদিন ভেবেছিল? কুহু হঠাৎ আহনাফকে ঝাপটে জড়িয়ে ধরে। আহনাফ ভড়কে গেল। হৃদস্পন্দন থমকে গেল যেন। কুহু কান্না করছে, আফসোসের স্বরে বলছে, আগে কেন এলেন না আমার জীবনে? কেন এত দেরি করলেন?
আহনাফ চোখ বুজে ফেলল। আহ! অন্তঃকরণে শান্তির স্রোত বয়ে গেল তার। তিলোত্তমার এই আফসোসটাই তো সে দেখতে চেয়েছিল। আর কোনো কিছু চাওয়ার নেই তার। তিলোত্তমা তাকে বুঝেছে, তাকে কাছে টেনে নিয়েছে। আহনাফের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠল। জড়িয়ে ধরল শক্ত করে তার তিলোত্তমাকে। বুকের ভেতর ঢুকিয়ে ফেলার প্রয়াস যেন। কুহু কান্না করেই যাচ্ছে। আহনাফ এত জোরে ধরেছে যে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল তার। হুঁশে ফিরল কুহু। আহনাফকে সরাতে চাইল। আহনাফ ছাড়ছে না। কুহু বলে উঠল, ছাড়ুন আমাকে। মেরে ফেলবেন নাকি? আহনাফ বলে উঠল, মেরাই ফেলব আজ। কি? আহনাফ কিছু বলল না। ধীরে ধীরে ছাড়ল তাকে। কুহুর চশমাটা খুলে ওর চোখ মুছিয়ে দিল। আহনাফ বলল, তুমি চশমা ছাড়া দেখো না চোখে? কানা নই আমি, একটু পাওয়ারে ঘাটতি আছে তাই। আহনাফ ওকে আবার চশমাটা পরিয়ে দিল। কুহু বলল, এসব কেন করতে গেলেন? বারে হো, আমার তিলোত্তমা স্বপ্ন দেখেছে আর আমি তা পূরণ করব না? কুহু বলে উঠল, এত ভালোবাসবেন না আহনাফ। নাটক মনে হয় আমার কাছে। আহনাফ প্রথমে হাসলেও পরে সেই হাসি উবে গেল। নাটক? নাটক না হলে আপনি পাগল। স্বপ্ন দেখলেই পূরণ করতে হবে নাকি? আহনাফ বলে উঠল, অবশ্যই পূরণ করতে হবে। আমার তিলোত্তমার সব স্বপ্ন আমি পূরণ করব। কুহু বলে উঠল, ধরেন আমি স্বপ্নে দেখলাম আমি উড়তেছি। তাহলে হেলিকপ্টার রাইডে নিয়ে যাব। কুহু হো হো করে হাসতে লাগল। আহনাফ কপাল কুঁচকায়। কুহু বলল, এমনভাবে বললেন মনে হলো যেন হেলিকপ্টার না ঠেলাগাড়িটা। বাদ দিন ভাই, আজ করেছেন, করেছেন। আর যেন না দেখি এসব। টাকা ভেবেচিন্তে খরচ করবেন। অযথা খরচ করলে ভবিষ্যতে থালা হাতে ঘুরতে হবে আমাদের। আহনাফ শব্দ করে হাসে। চাকরি করি না ঠিক, তবে আয়ের উৎস আমার আছে। ওগুলো দিয়েই সারা জীবন চলে যাবে। এখন এসব বাদ দাও। আসো, ক্ষুধা লেগেছে না? হুম অনেক। আহনাফ কুহুকে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এলো। খাবার দেখে চক্ষু চড়কগাছ। চাউমিন, স্যুপ, পিৎজা, বার্গার, বিরিয়ানিও আছে। এছাড়া আরও অনেক খাবার। সে আহনাফের দিকে তাকিয়ে বলল, খাবার কম হয়ে গেল না? আহনাফ বলল, আমারও তাই মনে হচ্ছিল। আচ্ছা আমি বরং অরো কিছু। কুহু তার কথার মাঝেই বলে উঠল, ডাকুন তাদের। আহনাফ ভ্রু কুঁচকে বলল, কাদের? কুহু দাঁতে দাঁত চেপে বলল, রাক্ষসদের, যারা এখন এগুলো খাবে। আহনাফ বলে উঠল, কিন্তু এগুলো তো তোমার জন্য। কুহু কি বলবে বুঝতে পারল না ঠিক। সে বলল, আপনি পাগল না আমি পাগল? মেইবি দুজনেই। কুহু অসহায় স্বরে বলল, আরে বাঙ্গির পোলা, এত খাবার কে খাবে? তোর নানা? ঘটে কি গোবরও নেই? আহনাফের মুখটা ছোট হয়ে গেল। কুহু বলল, এত খাবার একসাথে কোন সাধারণ মানুষ খেতে পারবে? আহনাফ বলল, তোমার তো এসব পছন্দ তাই। তাই সব একদিনেই আনতে হবে? কত টাকা অপচয় করেন আপনি, আহনাফ। টাকা বেশি হয়ে গেলে আমাকে দিয়ে দিন, তাও এমন করে অপচয় করবেন না। কলিজা ছিঁড়ে যায়, ভাই। আচ্ছা যতটুকু পারো খাও। কুহু বসল চেয়ারে, মাথায় হাত তার। আহনাফ একটা শুকনো ঢোক গিলল যেন আরও একটা কাণ্ড ঘটিয়ে এসেছে সে। কুহু প্লেট ঠিক করছে দুজনের। তিলোত্তমা, আবার কি? আহনাফ মিনমিন করে বলল, আমি এসব আনহেলদি খাবার খাই না। তোমার মুড অফ ছিল তাই তোমার জন্য আনলাম আর কি। কুহু এক ভ্রু উঁচু করে বলল, বলতে কি চাইছেন? আহনাফ বলেই ফেলল, আমি না বাহির থেকে খেয়ে এসেছি। কুহু এক লাফে দাঁড়িয়ে পড়ল। আহনাফ ভয়ে উঠে 2 কদম পিছিয়ে গেল। এই ছেলে নাকি আবার একটু আগে একটা মার্ডার করেছে। শখের নারীর কাছে সব সিংহ বিড়াল হয়ে যায়। আহনাফকে দেখে তাই বুঝা যাচ্ছে। কুহুর আগে থরথর করে কাঁপছে। আহনাফ বলে উঠল, যতটুকু খেতে পারো খাও। বাকিটুকু বাহিরের ভিখারিদের দিয়ে আসব। কুহু আহনাফের দিকে রাগে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করল। আহনাফ বুকে হাত দিয়ে বলল, দম বন্ধ হয়ে যাবে এভাবে তাকিও না। কুহু ফোঁস করে শ্বাস ছেড়ে বসল। আহনাফকে বকতে বকতে সে নিজের প্লেটে বিরিয়ানি নিল। আহনাফও বসল। সে এক হাত গালে ঠেকিয়ে তাকে দেখছে। কুহু হঠাৎ প্রথম লোকমাটা আহনাফের মুখের কাছে ধরল। আহনাফ হাসল। সে এইসব খাবার এড়িয়ে চলে, তবে তার তিলোত্তমা নিজ হাতে খাইয়ে দিচ্ছে বলে খেল। তিলোত্তমার হাতে বিষ পান করতেও তার দ্বিধা নেই। কুহু বলল, যাক, সব ঠিক আছে তাহলে। মানে, দেখলাম কেউ আবার বিষ মিশিয়ে রাখছিল নাকি? আপনার তো আবার শত্রুর অভাব নেই। খেয়ে যদি লটকে যেতাম। আহনাফ চমকে তাকালো তার পানে।
আয় হায়, এ দেখি ঘর শত্রু বিভীষণ। সে আরও ভাবল ভালোবেসে খাইয়ে দিচ্ছে বোধ হয়। কুহু এক লোকমা নিজের মুখে দিল। এরপর বলল, বাকি খাবারগুলো একটু টেস্ট করুন তো। কিছু মিশিয়ে দেয়নি তো আবার? আহনাফ কুহুর দিকে তাকিয়ে। কুহু তা খেয়াল করতেই ফিক করে হেসে ফেলল। আহনাফও হাসল। খাওয়া শেষে আহনাফ জুস নিয়ে এলো ফ্রিজ থেকে। মূলত নিজের জন্য ওয়াইন এনেছে আর কুহুর জন্য অরেঞ্জ জুস। কুহু আহনাফের জন্য আনা ওয়াইনের রং লাল দেখে বলল, আমি লালটা খাব। এটা কি স্ট্রবেরির? আহনাফ দ্রুত বেগে বলল, না এটা তোমার জন্য না। তুমি এটা নাও। কুহু কপাল কুঁচকাল। বলল, কেন? এটাতে নির্ঘাত কিছু মেশানো তাই না? ভালোবাসা মেশানো। নাও এখন। কুহু মুখ গোমরা করল। আহনাফ বলে উঠল, এটা বড়দের জন্য। তুমি পান করতে পারবে না এটা। রাগ করে না, শোনা। কুহু কথা বলে না। আহনাফ সূচক শব্দ করল। এক গ্লাস পান করলে নেশা হয়ে যাবে? তার তো হয় না। আহনাফ হাল ছেড়ে বলল, আচ্ছা লালটাই নাও। কুহুর ঠোঁটে গাঢ় হাসির রেখা দেখা গেল। আহনাফ মনে মনে বলল, নাটকোবাজ। কুহু গ্লাসটা মুখের সামনে আনতেই গন্ধে নাক কুচকে ফেলে। আহনাফ বলল, আগেই বলেছিলাম। কুহু মুখ ভেঙচি কেটে পুরোটা একবারের পান করে ফেলল। আহনাফ অরেঞ্জ জুসটা টেবিলে রেখে দিল। কুহু পুরো গ্লাস খালি করে মুখটা মুছল হাতের উল্টোপিঠ দিয়ে। হঠাৎ কেমন করে হাসতে লাগল সে। কি খাওয়ালেন, আহনাফ? জীবনে খাইনি মাইরি। আরেকটু দিন না। আহনাফ ভড়কে গেল। সে বলে উঠল, আর তো নেই। কুহু মুখ কুচকাল। বলল, পচা জামাই। কথা নেই তোর সাথে। আহনাফ একটা শুকনো ঢোক গিলল। নেশা হয়ে গেল নাকি এর? হঠাৎ কুহু হেসে উঠল। আহনাফের দিকে কেমন করে যেন তাকাল। আহনাফ ঘাবড়ে গেল খানিকটা। তবে কি আজ পুরুষ নির্যাতন হবে এই ঘরে? আহনাফের ইজ্জত বাঁচবে তো আজ? কুহু ওর দিকে এগোতে নিলে উঠে দাঁড়িয়ে পড়ে সে। কুহুও দাঁড়াল। আহনাফ পেছনে যাচ্ছে এক পা করে। কুহু এগোচ্ছে। আহনাফ দেয়ালে ঠেকে গেল একটা সময়ে। দুই হাত ক্রস করে বলল, ডোন্ট হরন মাই ইজ্জত। ডোন্ট হরন মাই ইজ্জত। আহনাফকে চোখ খিচে থাকতে দেখে কুহু ওর বাহুতে মৃদু ধাক্কা মারে। এই আহনাফ, কি ভাবছেন? দিন না একটু। আহনাফ ধরফরিয়ে চোখ খুলে। সে কি দিবা স্বপ্নও দেখা শুরু করল নাকি? আহনাফ তার মাইন্ড অন্যদিকে নিতে বলল, গান শুনবে? ওয়েট। আহনাফ কুহুকে বলার সুযোগ না দিয়ে গিটার নিয়ে আসল। কুহুর স্বপ্নে শোনা গানটাই গাইল সে। এদিকে কুহুর মন মস্তিষ্ক জুড়ে শুধু লাল জুসটা ঘুরছে। আহনাফ কুহুর এক হাত ধরে উঠিয়ে আনল। গিটারে টুংটাং সুর তুলে সে। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্য। আহনাফ কুহুর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে গাইতে লাগল পরের স্টেপ। শুধু তুমি চাও যদি। আহনাফ চোখ বুজে গাইছে। প্রত্যেকটা লাইন যেন হৃদয়স্পর্শক। সবটা তিলোত্তমার জন্য। এদিকে কুহু এই সুযোগে ডাইনিংয়ে রাখা বোতল থেকে গ্লাসে ঢেলে পুরোটা এক নিঃশ্বাসে পান করে ফেলল। মাথা ঘুরছে এবার তার। সে এবার গ্লাসে ঢালল না। বোতলটা মুখে দিয়ে পান করতে লাগল। এদিকে আহনাফ চোখ খুলতেই দেখে তিলোত্তমা নেই। সে আশেপাশে তাকায়। ওর দিকে চোখ যেতেই চক্ষু চড়ক গাছ। দ্রুত বেগে গিটারটা রেখে গিয়ে হাত থেকে টেনে নেয় বোতলটা। কি করছো তুমি? আল্লাহ, এটা কি করলে? আহনাফের ধমক শুনে কুহু কেঁদে ফেলল বাচ্চাদের মতো করে। আহনাফ বুঝল নেশা হয়ে গেছে। সে লেবু পানি করতে কিচেনে গেল। কুহু আহনাফকে যেতে দেখে পিছু পিছু গেল। শরীর টলছে তার। হঠাৎ আহনাফকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, আহনাফ, এত হ্যান্ডসাম কেন আপনি? আহনাফের হাত থেমে যায়। একটা শুকনো ঢোক গিলল সে। নিজেকে সামলে সে কুহুর হাত ছাড়িয়ে নেয়। কুহু ঠোঁট উল্টায়। আহনাফ গলার স্বর কঠিন করে বলল, বড্ড বেয়াদব হয়েছ তুমি। কোন সাহসে বোতলটা ধরেছ? বেয়াদব। কুহু ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। আহনাফ ভড়কে গেল। নেশার ঘোরে না থাকলে আহনাফের ধমক শুনে বোধ হয় আহনাফকে ঘর থেকেই বের করে দিত। আহনাফ অস্থির চিত্তে বলল, আরে কাঁদে না। তিলোত্তমা কাঁদে না। দেখি। আহনাফ কুহুর গালে হাত রেখে পানি মুছিয়ে দিতে লাগল। কি এক জ্বালা। আমার ভুল হয়েছিল তোমাকে গ্লাসটা দেওয়া। তিলোত্তমা। কুহু আহনাফের বুকে আঁকিবুকি করছে। আহনাফের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। সে ওর হাতটা খপ করে ধরে ফেলল। কুহু খিলখিল করে হেসে ফেলল। এরপর মাতাল স্বরে বলে উঠল, রেনানের বডিটা কি জোস। আহনাফের ঠান্ডা মেজাজ মুহূর্তেই গরম হয়ে গেল। সে গম্ভীর স্বরে বলল, কি বললে আবার বলো।
রেনানের বডি। আহনাফ ওর হাতে চাপ প্রয়োগ করতেই ও আর্তনাদ করে উঠল। আহনাফ বলল, সুযোগ দিচ্ছি তার মানে এই না যে যা খুশি তাই বলবে। রেনানের নামও যদি কোনোদিন শুনি আর তোমার মুখে, তাহলে সেলাই করে দিব তোমার ঠোঁট। তবে সুতো দিয়ে নয়, অন্য কিছু দিয়ে। গট ইট? কুহু খিলখিল করে হেসে উঠল আহনাফের রাগ দেখে। এরপর বলতে লাগল, জেলাস? হুম হুম, ইজন্ট ইট নর্মাল? কুহু ঢুলুঢুলু চোখে চেয়ে আহনাফের পানে। আচমকা সে বলে বসল, ইউ লুক সো ইয়াম্মি। আহনাফ। কথাটা বলেই কুহু আহনাফের শার্টের দুটো বোতাম খুলে ফেলল। আহনাফ হকচকিত হল। সে ধরে ফেলল কুহুর হাত। কি করছো তিলোত্তমা? সব ওয়াইনের প্রভাব। লেবুর পানিটা করতে দাও। কুহুকে দূরে সরিয়ে আহনাফ লেবু কাটতে লাগল। অমন সময় কুহু বলল, আপনি আমাকে চান না তার মানে? আমি অর্শি তা বলে? আমি কালো বলে এমন করছেন তাই না? আমি সুন্দর আর পবিত্র হলে এমন করতে পারতেন না, তাই না? আহনাফের হাত থামে। ঘুরে তাকালো সে। কুহুর চোখ টলমল করছে জলে। আহনাফ বলল, ভবিষ্যতে যেন আর এসব না শুনি। তুমি আমার কাছে পবিত্র এক পুষ্প। আর আমি তোমাকে কতটা চাই সেটা যদি আজ বুঝাই তাহলে কাল তুমি আমার কি হাল করবে সেটা ভেবেই শরীর কেঁপে উঠছে আমার। জল্লাদ বউ একটা। শেষের লাইনটা আসতে বলল সে। লেবুর রস একটা গ্লাসে নিল। এরপর একটু পানি দিয়ে পেছনে ঘুরে বলল, এই নাও তিল। আহনাফ বলতে পারল না পুরো কথাটা। কুহুকে দেখে থমকে গেছে সে। মেয়েটা শাড়ির আঁচল ফেলে মেঝেতে বসে রয়েছে। কেমন করে তাকিয়ে আছে আবার দেখো। আহনাফের হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কুহু এখনও এইভাবে তাকিয়ে। আহনাফ উল্টোদিক ঘুরে গেল। এ কোন বিপদে পড়ল সে? সে জানে আজ তাদের মাঝে কিছু হলে সকালে কুহু রিগ্রেট করবে এর জন্য। আহনাফ তা চায় না। আহনাফ সামনে ঘুরে কিছু বলতে নিবে দেখল কুহু একদম কাছাকাছি দাঁড়িয়ে। ভয়ে লাফিয়ে উঠল ছেলেটা। কুহু বলল, আই ওয়ানা টেস্ট ইউ। চটকে ভর্তা বানিয়ে ফেলব একদম। বেয়াদব। কুহু আবার বলল, আই ওয়ানা টেস্ট ইউ আহনাফ। আহনাফ এবার এক আঙুল তুলে বলল, তিলোত্তমার বাচ্চা, একদম সিডিউস করবে না। কুহু ধমকে বলল, চুপ বাঙ্গির পোলা। রোমাঞ্চ বুঝিস না তুই? তুই চুপ কর। গরিবকে আর এভাবে কষ্ট দিস না প্লিজ। কি করবি দিলে? আহনাফ দাঁতে দাঁত পিষে বলল, তুলে একটা আছাড় মারব। কুহু এবার কেমন করে হাসল যেন। নেশার ঘোরে মাথা গেছে মেয়েটার। এমনিতে তো কাছে ঘেসে না আর এখন। অজানা ভয়ে ভেতরটা শুকিয়ে গেল আহনাফের। না জানি সকালে কোন বাঙ্গি খেতে কুহু তাকে ছেড়ে দিয়ে আসবে। আহনাফ নিজেকে কিছু গালি দিল। কেন যে তখন দিতে গেল। কুহু হঠাৎ হাতে ছুরি তুলে নিল। ভরকে গেল আহনাফ। ভালোবাসবি কিনা বল? আরে হো। আহনাফ আতঙ্কিত হয়ে গেল। কুহু ছুরিটা একটু চেপে ধরতে নিলে আহনাফ বলে উঠল, আচ্ছা আচ্ছা বাসব। ছুরিটা রাখো। কুহু ঠোঁট উল্টে বলল, সত্যি তো? আহনাফ মাথা ঝাঁকায়। কুহু রাখল ছুরিটা। আহনাফ সঙ্গে সঙ্গে কুহুর কাছে গিয়ে ওকে কোলে তুলে নিল। কুহুর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আহনাফ ফোঁস করে শ্বাস ছাড়ল। আমার ভালোবাসা তুমি সহ্য করতে পারবে? শুধু শুধু মরতে চাইলে আমার কাছে। আহনাফ নিজের কক্ষে এলো ওকে কোলে নিয়ে। কুহু ঢুলুঢুলু স্বরে গান গেয়ে উঠল আচমকা, লিখব তোমার হাতে আমি আমার মরণ। তাই? হুম। আহনাফ বাঁকা হেসে ওকে নিয়ে ওয়াশরুমে এলো। এরপর বলল, এত মরার ইচ্ছা ভালো নয়। আপাতত বাথটাব আর পানির সাথে রোমাঞ্চ করো। কথাটা বলেই সে কুহুকে বাথটাবে ছুঁড়ে মারল। পানি ছিটকে এলো। কুহু চেঁচিয়ে উঠল, বাঙ্গির পোলা। কুহু রেগে আহনাফের হাত ধরে টান মেরে বসে। আহনাফ তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে তার উপর। আরে কুহু আহনাফের পিঠে উড়াধুরা কিল মারতে লাগল। আহনাফ ভরকে গেল। কোনোমতে ওর হাত দুটো ধরে কাদো কাদো স্বরে বলল, জামাই মারো লজ্জা করে না? মামলা ঠুকে দিব তোমার নামে আমি। কুহু কিছু বলছে না। দোষী বাচ্চার মতো নিচে তাকিয়ে সে। আহনাফ কপাল কুচকায়। ভয়ে পেয়েছে বোধ হয়। আহনাফ ওর হাত ছেড়ে দিল। ভাবল একটু শাসন করা যাক। জীবনে আর এই সুযোগ আসবে কিনা কে জানে। আহনাফ একটু ভাব নিয়ে যেই না কিছু বলতে যাবে অমনি কুহু একটা অতি আশ্চর্য ঘটনা ঘটিয়ে বসে। আহনাফের প্যান্টটা নিচে টান মারল আচমকা। বেল্ট পরেনি আহনাফ। কি এক কপাল! প্যান্টটা পরে গেছে। সে একবার নিচে তাকাচ্ছে তো আরেকবার কুহুকে দেখছে। পরপর আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠে। কুহু ভয়ে পেছনে সরে যায়। বাচ্চাদের মতো এক আঙুল মুখে তার।
বোকা বোকা চাউনি নিক্ষেপ করে আছে আহনাফের পানে, যেন কিচ্ছুটি করেনি সে। দাড়ি দাড়ি আয়ান উদাস হয়ে বসে রয়েছে। গেল ডিভোর্স করাতে আর ফিরে এলো বিয়ের ডেট ফিক্সড করে। জীবনটা বেদনা। আয়ান ফোঁস করে শ্বাস ছাড়ল। সন্ধ্যায় চাঁদটাকে সুন্দর লাগছিল। ঠিক করল ছাদে যাবে। যেই ভাবা সেই কাজ। চাঁদকে আজ নিজের কষ্টের কাহিনী শোনাবে সে। তার সাথেই কেন সবসময় এমন হয়? সে বিড়বিড় করতে করতে ছাদে এসে উপস্থিত হল। আশ্চর্য হল ছেলেটা। চাঁদ নেই। তার আসার খবর শুনে কি চাঁদও পালাল? ভালো করে খেয়াল করতেই দেখল চাঁদ আছে, তবে কিরণ নেই। চন্দ্রগ্রহণ আজ? আয়ান আসতেই চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেল। ক্ষেপে গেল আয়ান। হাতে তালি দিয়ে বলতে লাগল, বাহ বাহ বাহ, একটু আগে তো ঠিক আলো দিচ্ছিলে। আমাকে দেখেই এখন তোমার গ্রহণ লেগে গেল। নাটক মারাও। দেখবই না তোকে। ইচ্ছা তো করছে। আয়ান পাগলের মতো একটা ছোট্ট ইটার টুকরো তুলে চাঁদের দিকে নিশানা করে ছুঁড়ে মারল। উল্টে এসে তার কপালে লাগল সেটা। সে কপাল ধরে নিচে বসে আর্তনাদ করে উঠল, তুই লা মামা নামের কলঙ্ক। মামা পদ থেকে তোকে বহিষ্কার করলাম আমি। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই বিরক্ত নিয়ে পেছনে তাকাল সে। কালো আলখাল্লার মতো পোশাক দেখে ভয়ে লাফিয়ে উঠল। ওমা! আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ, আউজুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম। আয়ান সব দোয়া দরুদ যেন একেবারেই পড়ে ফেলবে। ওমা, আজরাইল এসে পড়ছে তোমার ছেলেকে নিতে। আমারে মাফ করেন আল্লাহ। আল্লাহ, আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমার রুহু কি বেরিয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু। রাইফা নিকাবটা খুলে ফেলল। বলে উঠল চেতে, বা আমি এটা। এমন করছিস কেন? আয়ান এখনও চোখ বুজে বুকে হাত দিয়ে চেঁচিয়ে চলেছে। রাইফা এগিয়ে ওর কাঁধে হাত রাখল। আয়ান চোখ খুলে দিল চিৎকার। রাইফা ভরকে 2 কদম পিছিয়ে গেল। আয়ান খেকিয়ে উঠল, এই ছেমরি, ছাগল না গাধা তুমি? মারতে চাইছ তোমরা আমাকে, তাই না? আয়ান কথাগুলো বলতে বলতে কেঁদে উঠল। রাইফা হা হয়ে তাকিয়ে আছে। সে কি করল? প্রশ্নটা করেই বসল। আমি কি করলাম? আয়ান কাঁদতে কাঁদতেই খেকিয়ে উঠল। কি করেছ? এত রাতে এমন কালো পোশাক পরে আজরাইলের মতো এসে বলছ কি করেছি? রাইফা হতভম্ব হল। সে বলল, মামির শরীর খারাপ লাগছিল, তোর সামনে দিয়েই না তাকে নিয়ে পাশের বাড়ি গেলাম প্রেশার মাপতে। আয়ান জোরে জোরে শ্বাস নিচ্ছে আর কাঁদছে। রাইফা এগোতে নিলে আয়ান আবার চেঁচিয়ে উঠল, একদম কাছে আসবে না। রাইফা সূচক শব্দ করল। মামির প্রেশার হাই। তোকে না দেখতে পেয়ে আরও হাই হয়ে যাচ্ছে বোধ হয়। দ্রুত নিচে আয়, আমার সাথেই আয়। রাইফা আবার এগোতে নিলে আয়ান আবার কাঁদতে কাঁদতে খেকিয়ে উঠল। এই আবার আসছো কেন? মারবা আমাকে তাই না? রাইফা বিরক্ত হয়ে একাই চলে গেল। আয়ান স্বস্তির শ্বাস ছাড়ল। বুক এখনও ধুকপুক ধুকপুক করছে। আয়ান উঠতে নিলে বুঝল জায়গাটা ভেজা। কি একটা মানসম্মান প্লাস্টিক হওয়ার মতো অবস্থা। আয়ান খানিকটা ইতস্ত নিয়ে উঠে বালতি ভরে পানি নিয়ে এসে ঢেলে দিল জায়গাটাতে। আত্মাটা আবার লাফিয়ে উঠল যখন দেখল রাইফা দরজার কোণে দাঁড়িয়ে। রাইফার মুখ থমথমে। সে শুধু বলল, কাউকে বলবো না এই কথা। নিচে আয় আপাতত। কথাটা বলে সে চলে গেল সেখান থেকে। আয়ান অনুভূতিহীন। চাঁদকে দুঃখের কথা শোনাতে এসে আরেকটা দুঃখ কপালে জুটে যাবে তা কি জানত সে। ধপ করে বসে পড়ল মেঝেতে। ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। ঘুমিয়ে পড়, আমি আছি। রোদেলা বলল, সমস্যা নেই, আপনি যান, ঘুমান গিয়ে। রাহুল কি ভেবে হঠাৎ বলল, তুমি আমাকে একটা নিকনেম কেন দিচ্ছ না বেবিগার্ল? রোদেলা ভরকে তাকায়, শুকনো হেসে বলে, কি নিকনেম দিব, তুমি বলো। রোদেলা একটু ভেবে লাজুক হাসল। রাহুল কপাল কুঁচকে হেসে বলল, বলো। রোদেলা মিনমিন করে বলল, জান। রাহুল শব্দ করে হেসে ফেলল। রোদেলা লজ্জায় গুটিয়ে গেল। রাহুল ওর গালে হাত রেখে বলল, খুব পছন্দ হয়েছে আমার। আচ্ছা এখন ঘুমাও তাহলে। গুড নাইট বেবি গার্ল। রাহুল রোদেলার মাথায় হাত বুলিয়ে চলে গেল। রাহুল যেতেই রোদেলা দাঁতে দাঁত চেপে বলে উঠল, যা, নো, বলতে কষ্ট হয় রে হতচ্ছাড়া, তাই জান বলছি। শর্ট কাটে জান ডাকছি। লা বিদেশি পাঠা। রাহুল হঠাৎ কি মনে করে আবার ফিরে আসে। রোদেলা ভরকে গেল। রাগী ভাবটা হাওয়ায় ভাসিয়ে মুখে হাসি ফুটাল। রাহুল ফিরে এসে বলে উঠল, ভালোবাসি বেবি ডল। রোদেলা মনে মনে বলল, তুই আস্ত এক ড্রেনের নল। লাজুক হেসে বাহিরে বলল, আপনিও না।
রাহুল বলল, আমাকে বলো। বিয়ের পর রাহুল ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, এজ ইউর উইশ উমম, ক্যান আই কিস ইউর ফরহেড? রোদেলা এবার লাজুক হেসে বলল, মরার পর। ভরকে গেল রাহুল, হোয়াট? বিয়ের পর। রোদেলা ইনোসেন্টভাবে বলল, যেন এটাই বলেছিল একটু আগে। রাহুল ভাবল হয়তো সেই ভুল শুনেছে। মুচকি হেসে চলে গেল। রোদেলা ফোঁস করে শ্বাস ছাড়ল। আস্ত এক আপদ জুটছে কপালে। তবে রাহুল তাকে সত্যিই ভালোবাসে এটা সে বুঝল। ভালোবেসে মরেই যাক, তাতে তার কি? কুহুও তো তাকে সত্যিই ভালোবেসেছিল। মেয়েটার হাহাকার সে নিজ চোখে দেখেছে। রেনানের খারাপ রূপটা মানতে মেয়েটার কত কষ্ট হয়েছে সে নিজে দেখেছে সব। তাছাড়া সেদিন যদি রাহুল কুহুকে না ঠকাত তাহলে আহনাফের সাথে কুহুর পরিচয়টা আজ অন্যভাবে হতো। রোদেলা তার ভালোবাসা হারাত না। সব দোষ রাহুলের। হারে হারে এবার সে রাহুলকে বুঝাবে ভালোবাসা হারানোর যন্ত্রণা। রোদেলা একটু খারাপ হোক এবার। ভালো থেকে কি বা পেল? প্রতিশোধের খেলায় সেও নামুক এবার। রোদেলা শুয়ে পড়ল। ক্লান্ত চোখজোড়া আবেশে বুঝে আসতে চাইল। ঘুম ছাড়া এখন শান্তি মেলে না তার। চারদিক থেকে কষ্ট যেন রোদেলাকে গিলে খাচ্ছে। এর মাঝে নতুন জুটেছে ফোনের সেই আগন্তুক। এতদিন জানত ওইটাও রাহুল, এখন দেখছে অন্য কেউ। সে যেই হোক তার প্ল্যানে বাধা না দিলেই হল। ভাবতে ভাবতে ঘুমের দেশে তলিয়ে গেল মেয়েটা। আহনাফ কুহুকে বিছানায় শুয়ে দিয়ে দিল। কি সহজ সরল লাগছে দেখতে। আর কাজকর্মগুলো। আহনাফের পুরো গা কাটা দিয়ে উঠল। কিরকম হারে বজ্জাত বউ জুটছে কপালে। ভাগ্যিস ছোট প্যান্টটা ছিল তার। তারপরেও এমন অবস্থায় একটা মেয়ের সামনে। আহনাফের একটু হলেও লজ্জা লেগেছে। আহনাফ কুহুর ভেজা শাড়িটাতে চোখ বুলাল। এই শাড়িকে চেঞ্জ করবে এখন? মহারানী তো বেহুশ। এভাবে ঘুমালেও তো ঠান্ডা লেগে যাবে। আহনাফ কুহুর বাহুতে মৃদু ধাক্কা মেরে ডাকতে লাগল, তিলোত্তমা, ড্রেসটা চেঞ্জ করে নাও। তিলোত্তমা? আহনাফ বুঝল এভাবে কাজ হবে না। সে টেবিলে রাখা গ্লাস থেকে পানি ছেটাতে লাগল। কুহু চোখ খিচে ফেলল। কিছুক্ষণ বাদে পিটপিট করে তাকাল। নেশা পুরোপুরি কাটেনি তার। আহনাফের পরনে শুধু ভেজা প্যান্টটা। উদাম গায়ে আহনাফকে এত কাছে দেখে সে হেসে আহনাফের গলা জড়িয়ে টান মেরে বসে। আহনাফ পড়ে যায় তার উপরে। আল্লাহ! আর কত কন্ট্রোল করবে সে? কুহু ঠোঁট নেড়ে কিছু বলতে থাকে। আহনাফ তা শোনার জন্য ওর মুখের কাছে কান নিল। ভালোবাসি। আহনাফ। আহনাফ মুচকি হাসল। তবে সেই হাসি তার দীর্ঘস্থায়ী হল না। কুহু আহনাফের কানকে মুরগির ঠ্যাং মনে করেছে বোধহয়। সে দিল এক কামড়। আহনাফ জোরে আর্তনাদ করে উঠল, তিলোত্তমার বাচ্চা ছাড় আমাকে। দজ্জাল বউ ছাড় আমাকে। ও আল্লাহ গো! কুহুর থেকে বহু কষ্টে নিজের কান ছাড়াল সে। কান ধরে আর্তনাদ করতে লাগল সে। ওমা! আল্লাহ গো! তিলোত্তমার বাচ্চা। নেহাত ভালোবাসি তাই কিছু বলতে পারছি না। তা না হলে তুলে একটা আছাড় মারতাম। আল্লাহ গো! কুহু খিলখিল করে হেসে উঠে। কি মজা মুরগির লেগ পিসটা। জীবনে খাইনি এমন। আহনাফ বোকা বনে গেল। তার কানকে মুরগির লেগ পিস বানিয়ে দিল। আহনাফ কুহুর মাথায় আস্তে এক গাট্টা মেরে বলল, শালি পাগল, মাথা গেছে পুরো। কুহু আহনাফের এহেন কাজে ঠোঁট উল্টে কান্না শুরু করে দিল। হকচকিত হয়ে গেল আহনাফ। নিজের কাজে নিজেই বিরক্ত হল সে। ঝুঁকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, সোনা বউ আমার, কাঁদে না। সরি, সরি, কাঁদে না। আমার বউ না ভালো। কুহু আহনাফের কথার মাঝেই ঘটিয়ে ফেলল ভয়ঙ্কর এক ঘটনা। ভালো বউয়ের প্রমাণ দিল বোধ হয়। আহনাফের চক্ষু চড়ক গাছ। হৃদপিণ্ডটা এত জোরে লাফাচ্ছে যে মনে হচ্ছে বাহিরে এসে পড়বে। কুহু আহনাফের ওষ্ঠযুগল নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরল আহনাফ। আহনাফের ধৈর্যের বাঁধ ভাঙল বুঝি কুহুর এমন কাজে। আহনাফ পারল না আর নিজেকে সামলাতে। চুম্বন দীর্ঘ করল সে। কুহু ছটফট করতে লাগল। তবে আহনাফ এবার ছাড়ছে না। বাধ্য হয়ে কুহু জোরে এক ধাক্কা মারল তাকে। আহনাফ ছিটকে দূরে সরে এলো। কুহু গড়গড়িয়ে মি করে দিল। আহনাফ ভরকে গেল। কুহু মির মাঝেই বলল, কি খেয়েছিস বাঙ্গির পোলা? গন্ধ। সিগারেট খেয়েছেন আবার? কুহু আবার মি করে দিল। আহনাফ দূরে সরে এলো। কুহু জোরে জোরে শ্বাস নিচ্ছে। নেশা এবার কাটল বোধ হয়। আহনাফের মনে পড়ল একটু আগে বাথরুমের ঘটনার পর একটা সিগারেট খেয়েছিল। লজ্জাটা ভুলতে চেয়েছিল মূলত। আবার নিজের উপর রাগ হল তার। এখন কি হবে? কুহুর দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করল সে।
তাকে উস্কিয়ে দিয়ে এখন ধমকাচ্ছে সে। আহনাফ ফোঁস করে শ্বাস ছেড়ে ওকে কোলে তুলে নিল। বাথটাবে ছুঁড়ে মারল। কুহু পিটপিট করে তাকালো। আহনাফ উঠে এলো বাথটাবে। কুহু আহনাফকে তার দিকে আসতে দেখে কুঁকড়ে গেল। মানসপটে কিছু ভেসে উঠতেই ফুপিয়ে কেঁদে ওঠে। আবার কি হলো? কুহু কিছু বিড়বিড় করছে। আহনাফ কপাল কুঁচকায়। রেনান, ছেড়ে দাও আমাকে। আমার এত বড় সর্বনাশ করো না। ছেড়ে দাও। আহনাফ থমকে দাঁড়ায়। এরপর কুহুর পাশটায় বসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, রিল্যাক্স। রেনান নই আহনাফ আমি। তোমার অনুমতি ব্যতীত তোমাকে আমি কিছু করব না। কুহু ফুপিয়ে কাঁদতে থাকে। আহনাফ ওর কপালে চুমু দিয়ে বলল, এখন তো আমার কান্না করা উচিত। বউ আমার আস্ত এক তারছিরা। এই রোমান্টিক মুডে গিয়ে উস্কাচ্ছে আবার এই ভ্যা ভ্যা করে কাঁদছে। অথচ মাঝপথে আমার ইজ্জত ঠিক মেরে দিয়েছ। আসো একসাথে কাঁদি। ও আল্লাহ গো, ও আব্বা গো।